আহ, একসময় আমরা শুনেছি, আমরা যখন আরো অনেক বছর পিছনে যাই, যে নারীদেরকে রাজনীতিতে অংশগ্রহণ বা নারীর কর্মক্ষেত্রে অংশগ্রহণের ব্যাপারে একটি কাজ করতো, যে তাদেরকে সেই স্বাধীনতা দেওয়া হয় না, কাজ করতে দেয় না। কিন্তু আমরা সম্প্রতি দেখছি যে জামায়াত ইসলামের নারী যে বিভাগ আছে, সেখানে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, এবং আমরা দেখেছি যে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গেও একটি প্রতিনিধি দল দেখা করেছে। এই বিষয়গুলোকে আপনি কি দেখেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক শ্রোতা যারা আছেন এবং আমার সাথের আলোচককে শুভেচ্ছা দিয়েই শুরুটা করছি। কোথা থেকে শুরু করব বুঝে উঠতে পারছি না। তবে আপনি যেটা শিরোনাম করেছেন, রাজনীতিটা হওয়া উচিত প্রকাশ্যে। আপনি যদি রাজনীতির মধ্যে কোনো সংকট না থাকে, কোনো প্রশ্ন না থাকে এবং কোনো গোপনীয়তা না থাকে, তাহলে বিষয়টা প্রকাশ্যেই হওয়াটা ভালো। সেটি আমরা আপনার দেখছি যে এবার প্রকাশ্যে। কৌশলের নামে বা কৌশল করতে গিয়ে যদি রাজনীতিটা প্রশ্নের মুখে পড়ে, বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়, রাজনীতিতে যে হারমোনিটা থাকা দরকার সেটি যদি বিঘ্নিত হয়, তাহলে সেটি কোনো কৌশল না। আমি দীর্ঘদিন একটা সংগঠনের সাথে আছি, তাদের পদ পদবি ধরে আছি। আমি এর ভেতর থেকে নিজের উপরে দমন পীড়ন নির্যাতন এই জায়গা থেকে নিজেকে রক্ষা করার জন্য আমি এটিকে কৌশল বললাম, এবং এক সময় তাদেরকে পথে বসিয়ে দিয়ে আমি চলে এসে বললাম যে এটা আমার কৌশল ছিল। আসলে কৌশলটা কার, এটি গুরুত্বপূর্ণ। যারা চলে গেছে তাদের কৌশল, নাকি যারা বেরিয়ে এসেছে তাদের কৌশল? বিভিন্ন জায়গায় নারীদের উপরে হামলা হচ্ছে, এটা কোনোভাবে সমর্থনযোগ্য না। সেটা যে সংগঠনের নারী কর্মীদের উপরে হামলা হোক না কেন। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে আমাদের এইখানের যে প্রতিক্রিয়াগুলো, এটি নির্ভর করে আঘাতটা কার উপরে এসেছে, এটি নির্ভর করে সময়টা কখন। আমরা কখনো কখনো নিশ্চুপ হয়ে থাকি, জাস্টিফাই করি, উদাহরণ দেই। আবার কখনো কখনো আমরা যখন আমাদের উপরে আক্রান্ত হই তখন অন্যভাবে বিষয়টাকে আমরা ট্রিট করার চেষ্টা করি। আমার ধারণা যে এই যে সমাবেশটা, এই সমাবেশটা কেবল হামলা নির্যাতন ইস্যুতে না, এই সমাবেশটা আগামী নির্বাচন ধরে শক্তি দেখানোর, সাংগঠনিক শক্তি প্রদর্শনের কৌশলের জায়গা থেকে সম্ভবত এই সময়টাকে বেছে নেওয়া হয়েছে। আপনি নারীরা নির্যাতিত হচ্ছে বলে আপনি প্রতিবাদটা করছেন, অথবা নারীরা এগিয়ে আসতে চাইছে না বলে আপনি তাদেরকে প্রার্থী করেননি, আমার কাছে এটি মনে হয় না। নারীরা যে নির্বাচনে প্রার্থী আপনি করেননি, এটা আপনার একটা রাজনৈতিক কৌশল। আর আপনি সংস্কারের প্রতি আপনার একটা দায়বদ্ধতা আছে। একটা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দলের, আমি যতটুকু জানি, নির্ভর করে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপরে না। দল যদি মনে করে যে আমার এই প্রার্থীটি অমুক জায়গায় প্রার্থী হবেন, আমার এই কর্মীটি, ব্যক্তির ইচ্ছাটা এখানে কোনো মুখ্য বিষয় না, দলের সিদ্ধান্ত চূড়ান্ত। নারীকে আক্রমণ করা হচ্ছে, এটি সত্য, কিন্তু সেটি কেবল কি আজকে? আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, মে মাসের 28 তারিখে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে একজন নারীকে লাথি মারার কথা মনে আছে? জি। আকাশ চৌধুরী নামে একজন কর্মী, আতিক ভাইদের সংগঠনের, লাথি দেওয়ার কথা মনে আছে? এবং তিনি গ্রেপ্তার হলেন সারা দেশে প্রতিক্রিয়ার পর। তার একদিন পরে তিনি জামিন পেয়ে গেলেন, এবং যারা তার গলায় মালা দিয়ে নিয়ে গিয়েছিল তারা একই মতাদর্শের লোক। আজকে যারা বলছে আমরা আক্রান্ত হচ্ছি তারা। আমার কথা যদি অস্বীকার কেউ করে, আমি বলবো হাতের যে মোবাইলটি আছে, ইন্টারনেট সার্চ দেন। বিবিসি সহ বেশ কয়েকটি গণমাধ্যম একাধিক প্রতিবেদন করেছিল সেই লোকটাকে নিয়ে, আকাশ চৌধুরী নাম। সুতরাং আমি আজকে যে আক্রমণটা হচ্ছে, সেটি যেখানেই হোক না কেন, সেটি বিএনপির কর্মীরা আক্রান্ত হোক বা তারা আক্রমণ করুক, জামাতের নারী কর্মীরা আক্রান্ত হোক, কোনোটাই সমর্থনযোগ্য না। জি। কিন্তু যখন আমি আক্রান্ত হয়েছি তখন আপনি কিন্তু হেসেছেন। আমরা তখন বলেছিলাম যে তোমাদের ঘরে মা বোন নেই, তখন কিন্তু আপনার এটি মনে হয়নি। এখন আপনি এসে মনে পড়ার পরে আপনি আমাকে মনে করিয়ে দিচ্ছেন তোমার ঘরে মা বোন নেই। আমাদের এই ঢাকা শহরে আপনাদের একজন সহকর্মী, মনে আছে, বাইতুল মোকাররমের সামনে জি।
শাপলা চত্বরে আক্রান্ত হওয়ার কথা, তখন কিন্তু আমরা বলিনি যে নারী তার পেশাগত কাজে এখানে এসেছে সুতরাং তাকে আক্রমণ করা যাবে না। আমরা তখন তার পক্ষে নানা রকমের বক্তব্য হাজির করেছি। এই যে বিষ বৃক্ষটা, এই বিষ বৃক্ষটা একদিনে হয়নি। এই বিষ বৃক্ষটা আপনি আস্তে আস্তে করে বড় করেছেন। যে নারীটি আক্রান্ত হচ্ছে, আতিক ভাই যে উদাহরণগুলো দিলেন অবশ্যই এটি নিন্দনীয়, কিন্তু সেই নিন্দাটা কেবল আপনি আক্রান্ত হওয়ার পরে করবেন, নাকি যে কোনো জায়গায় যে কোনো ঘটনা সব ক্ষেত্রেই সেটি আমরা হওয়ার কথা সেটা, কিন্তু সেটি হবে না, সেটি হচ্ছে না। আপনি অসংখ্য রিপোর্ট আছে যে গত 1 বছর মব ক্রিয়েট করে রাস্তাঘাটে যেখানে সেখানে আমি ভিন্ন মতের নারীকে দেখেছি, তার পোশাককে ইন্ডিকেট করে, তার কপালের টিপকে ইন্ডিকেট করে আমি তাকে হেনস্থার শিকার হয়েছেন তারা। কই তখন যদি প্রতিবাদটা হতো, তখন যদি আমরা কথা মনে করিয়ে দিতাম যে তোমার ঘরেও মা বোন আছে, এটি মা বোন থাকা না থাকার বিষয় না, এটা হচ্ছে একটা জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধার জায়গা। এটা হচ্ছে একটা আপনি নাগরিক হিসাবে আপনার কতগুলো রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে। আপনি নারী ঘরে মা বোন আছে বলে আমি নারীকে আক্রমণ করব না, তো আপনার ঘরে তো আদিবাসী নেই, তাহলে কি আপনি আদিবাসীকে আক্রমণ করবেন? না। এটি হচ্ছে এক ধরনের রাজনৈতিক বোধ। এই বোধটা আপনার থাকতে হবে যে আপনার দ্বারা, সেটি নারী হোক, পুরুষ হোক, তৃতীয় লিঙ্গের মানুষ হোক, অথবা যে কোনো কমিউনিটি হোক, তাকে অন্যায়ভাবে আপনি আক্রমণ করতে পারেন না, আইন হাতে তুলে নিতে পারেন না। নারী সংস্কার কমিশন করেছিল সরকার, আমরা কথায় কথায় সংস্কারের কথাটা বলছি, এবং সেই সংস্কারটা কোথায়? যেখানে আমার সুবিধা হচ্ছে সেখানে। নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশটি হয়েছিল কয়েক মাস আগে, ভাষাগুলোর কথা আমি কাউকে মনে করিয়ে দিতে চাই না। শুধুমাত্র নিজেকে, অন্তত সম্ভবত যারা, যদি আপনি আন্তরিকভাবে মনে করেন যে নারীদের উপরে যে আক্রমণটা এটি অন্যায়, তাহলে নিশ্চিত করে বলতে পারি যে আপনি লজ্জা পাবেন, লজ্জিত হবেন সেখানে যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছিল। কোনো একটা বিষয় আমার সাথে দ্বিমত হতেই পারে, আপনি নারীর অধিকারের বিষয়ে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকতেই পারে, আপনি ধর্মের জায়গা থেকে দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন, আমি নারীর সমতার দৃষ্টিভঙ্গি থেকে দেখছি, আমি সাংবিধানিক যে অধিকার সেই অধিকারের জায়গা থেকে দেখছি, ভিন্নতা থাকতেই পারে, কিন্তু সেই ভিন্নতা প্রকাশ করার মাধ্যম কোন একটা প্রকাশ্যে জায়গায় সমাবেশ করে তাদেরকে আমি বঙ্গোপসাগরে ভাসিয়ে দিব, এবং তাদেরকে যে ভাষা দিয়ে ট্রিট করা হয়েছিল সেই ভাষাগুলোর কথা কি মনে আছে? পরবর্তীকালে অনেকেই লজ্জিত হয়েছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। তখন যদি ওই মঞ্চে যারা ছিলেন তারা যদি বলতেন যে আপনি সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে আপনি নারী সংস্কার কমিশন এখানে দায়িত্ব যারা পালন করেছেন এই কারণে আপনি এই ধরনের অশ্লীল শব্দ ব্যবহার করছেন, এটি করতে পারেন না, আপনার দ্বিমত থাকতে পারে, আপনি ভিন্ন মত পোষণ করতে পারেন যে এই দৃষ্টিভঙ্গির সঙ্গে আমার পার্থক্য আছে, সংস্কার কমিশনের রিপোর্টের সাথে আমার পার্থক্য আছে, কিন্তু তাদের চরিত্র, তারা রাতে কোথায় যায়, তারা কি খান, কি খেয়ে সেই রিপোর্টটি করছেন, এই বক্তব্যগুলো যখন একই মঞ্চে দাঁড়িয়ে আপনার কোনো সহকর্মী উত্থাপন করেছে তখন আপনি চুপ করে থেকেছেন অথবা হাততালি দিয়েছেন। আজকে সেই বিষ বৃক্ষের কাটা আপনার যখন পায়ে বিচ্ছে তখন আপনি মনে করছেন যে এখন রুখে দাঁড়ানো দরকার। জি।